খুব সংক্ষিপ্ত সময়ে সব পুরো বিষয়টা আমি আলোচনা করব না। একটা মেডিসিন যেমন সে মনে করেন আমি যদি এখন ধরি কোস্টিকাম আপনাদের সামনে পেশ করব, তাইলে আমার কি করা উচিত? কোস্টিকামটাকে কি, কোস্টিকাম কি, পড়ার ধরনটা আমি এখন আলোচনা করতেছি যে আপনি যে ম্যাটেরিয়া মেডিকা বই পুস্তকে পড়বেন তাকে সাজাবেন কিভাবে, নিজের মন মতো করে সাজিয়ে নিতে হবে, নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাতে হবে খুব যত্ন সহকারে। খালি একটা বই পাইলেন আর পড়লেন তাইলে কিন্তু ভালো কাজ করবে না। সেই ধরনের একটা বই আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। যেমন মনে করেন এটা পটাশিয়াম হাইড্রেট, পটাশিয়াম জাতীয় গ্রুপের মধ্যে ঔষধ কোস্টিকাম, কেমন রাসায়নিক এটার উৎস হ্যানিম্যান এটাকে প্রুভিং করেন। বাস এতটুকু কথা আমার কমন সাধারণ কথা আমি জেনে গেলাম। এরপরে আপনি কনস্টিটিউশনাল কথাগুলো যদি জানতে চান, ধাতু প্রকৃতি, তাহলে গঠন, তাহলে গঠনটা হলো মুখমণ্ডলটা কেমন, রুগ্ন মুখমণ্ডল, খুব রুগ্ন মুখমণ্ডল, অনমনীয়, চোয়াল শক্ত হয়ে যায়, চোয়াল টুয়াল শক্ত হয়ে যায় এবং চাবাইতে চাবাইতে তার কষ্ট হয়, এরকম অবস্থা হয়। চোখের পাতা একটু ঝুলিয়া পড়ে, মানে একটু পক্ষাঘাতিক ঔষধ, এটা জেনে যাবেন। জিহ্বা যেমন লাড়তে পারে না, মাছ বরাবর লাল দাগ থাকে জিহ্বার, কেমন এরকম এক পাশে গালটা লাললেও নড়ে না, এরকম একটা অবস্থা অনেক সময় হয়ে যায়। তাইলে গঠন প্রকৃতি আপনি যত বেশি জানবেন তত ভালো। এই গঠন বললাম, প্রকৃতিটা কি? প্রকৃতিটা হলো তার অভ্যাস, চরিত্রগত অবস্থা, সেটা হলো সহানুভূতিশীল, সে অন্যের দুঃখ কাতর, ভাব গম্ভীর, অন্যের দুঃখ সহ্য করতে পারে না, এরকম, এইটা হলো তার প্রবণতা, কেমন? আচ্ছা, প্রকৃতিটা এরকম, তার প্রবণতাটা কি? তার প্রবণতাটা হলো বাত জাতীয় রোগ তাকে আক্রমণ করে বসে, এটা হলো তার প্রবণতা। এটা মনে থাকলে তো আপনার একটা সাইড হয়ে গেল, ওষুধটা একটা সাইড হয়ে গেল। ম্যাক্সিমাম তার প্রবণতা, রোগের প্রবণতা সব বাত জাতীয় রোগ আক্রমণের প্রবণতা, গিটে গিটে বাত এইসব দেখা দেয়, কেমন? আর ডান পাশেই সাধারণত আক্রমণ করে, ডান পাশে, উপরে ডান দিক, নিচে বাম দিকও আক্রমণ করে, অথবা ডান থেকে বামেও আক্রমণ করে, এটাও আছে, কেমন? এখন তাই আপনি প্রশ্ন করতে, কাতরতা, আমি আলোচনা করতেছি কি কনস্টিটিউশনাল অবস্থা, তাহলে কাতরতা কি? কাতরতা এটার মধ্যেই শীত কাতর, প্রচণ্ড শীত কাতর ঔষধ, প্রচণ্ড শীত কাতর। তাহলে মায়াজামও বলছি আমি এখানে আলোচনা করার কথা, কারণ মায়াজামটা বুঝবেন এটা তো আরেকজনে আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে আপনি মায়াজাম বুঝতেছেন। অনেকের বইতে লেখছে, আমি সেখান থেকে সংগ্রহ করে লিখেছি, এটা তো আমার আবিষ্কার হলো না, আর আপনারও আবিষ্কার হলো না, আরেকজনের কথা। পুরো ম্যাটেরিয়া মেডিকা পড়ার পরে মায়াজামটা বোঝা যাবে। যখন একটা ওষুধকে পুরো আপনি অ্যানালাইসিস করে পড়বেন, সব লক্ষণগুলো পড়ার পরে আপনি যখন দেখবেন মায়াজামিক অবস্থা কি, সোরার সিমটম বেশি, সিভিলিসের সিমটম বেশি, না সাইকোসিসের সিমটম বেশি, এটা বরিকের বইটা পড়ে পড়ে নিজে যদি চর্চা করেন, আপনি বরিকের বইতে লেখা নাই, কিন্তু কোনটা কোন মায়াজামের ওষুধ বরিকের বইতে লেখা নাই। আপনি বরিকের বইতে পড়ার পরে আপনি যদি নিজে 3টা ওষুধ পড়েন এবং নিজে যদি বুঝেন, মায়াজাম পড়ার পরে যেই আলোচনাগুলো মায়াজামের আছে এগুলো শোনার পরে আপনি যদি ওই 3টা ওষুধ পরে 3টা ওষুধের মায়াজাম সঠিকভাবে নির্ণয় করতে পারেন, বা 5টা 7টা, তাইলে আপনি মায়াজাম ভালো জানেন, বুঝা গেল। এই কথাটা বোঝা যায় না, আমি আবার বলব। 3টা বরিকের বই থেকে 3টা ম্যাটেরিয়া মেডিকার বা 5টা ঔষধ আপনি পড়লেন, এক একটা ঔষধ পড়ে কোন মায়াজাম, কোস্টিকাম ওষুধটা পড়লেন, এটা কোন মায়াজামের গুরুত্ব কতটুক হইতে পারে, ল্যাকিসিস পড়লেন, ম্যাডোরিনাম পড়লেন, আরসায়ড পড়লেন, ইগনেশিয়া পড়লেন, ব্রায়ন বোরাক্স পড়লেন, এরকম 5টা ওষুধ আপনি নির্ধারণ করে নেন যে আপনি পড়বেন। পড়ার পরে ওই লক্ষণগুলার থেকে প্রতিটা মায়াজাম আগে পড়ে নিতে হবে ভালো করে। মায়াজাম ভালো করে পড়ার পরে আমার লেকচারগুলোও ভালো করে শুনেন, আরও শোনার পরে নিজের আরও বই পড়েন, পড়ার পরে একটা ওষুধ পড়া শুরু করেন। ওষুধ পড়া শুরু করবেন, আপনার নিজের পরীক্ষা নিজে দেবেন, আরেকজনের কাছে পরীক্ষা দেওয়ার দরকার নেই। এবার আপনি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলেন, এখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য বসে গেলেন। আমি আজকে একটা বোরাক্স পড়ব,
বহিষ্ঠা পর্ব, একটা ওষুধ পর্ব, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দেখেন কোন মায়াজামের কতটুক ভারসাম্যতা আছে, কোনটায় বেশি কোনটা কম, কোনটার মধ্যে বেশি মায়াজামিক, সোরার বেশি, সাইকোসিসের বেশি, না সিফিলিটিকের বেশি, না টিউবারকুলার গতি বেশি। ঔষধটা পড়ার পরে আপনি কনফার্ম যদি হতে পারেন যে এইটার মধ্যে সোরা বেশি, সিফিলিস বেশি, সাইকোটিক বেশি, তাইলে আপনি এটা নির্ধারণ করেন। নির্ধারণ করে তখন আপনি অন্য বই দেখেন, যেমন ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মায়াজামের কথা উল্লেখ করা আছে, অনেক বইতে উল্লেখ করা আছে। তখন সেখান থেকে যদি আপনি দেখেন যে না, আপনি যেভাবে মায়াজাম নির্ধারণ করেছেন, এই মেডিসিনটা ওই চারিত্রিক বৈশিষ্ট্য সেইভাবে নির্ধারণ করছে, তাইলে তা আপনি 100% মার্ক পেয়ে গেলেন। এইভাবে যদি আপনি অ্যানালাইটিক্যালি যদি নিজে পড়েন, মায়াজাম এখানে আমি দিছি ধাতু প্রকৃতির মধ্যে, কিন্তু এখানে তো উল্লেখ করছে আরেকজনে, সেই উল্লেখটা যদি আমি ম্যাটেরিয়া মেডিকা ঘেটে নিজে যদি আমি এখানে বসাইতে পারি, তাইলে সবচেয়ে আমি বেশি লাভবান হব। যেমন ক্যান্টের বইতেও কিন্তু মায়াজামের কথা উল্লেখ করা নাই, কোনো কোনো জায়গায় থাকলেও বেশি জায়গায় নাই, সেটা পড়েন। বরিকের বইটা পড়েন, সেটার মধ্যে উল্লেখ করা নাই। কেমন ঔষধ পরিচয়ের মধ্যে কোনো কোনো জায়গায় উল্লেখ করছে, ঔষধ পরিচয়টাও পড়ে দেখেন আপনি, তাইলে আপনি নিজে নির্ধারণ করেন যে মায়াজামটা কোন মায়াজাম হবে। তাইলে পড়াটার স্বাদ, আপনি ম্যাটেরিয়া মেডিকার স্বাদটা একটু অন্যরকম পাবেন। তাইলে দেখবেন 2-4টা ওষুধ পড়লে আপনার ভিতরে একটা ভিন্ন চেতনা কাজ করবে। এই ওষুধটার মায়াজাম শরিক আছে, সাইকোটিক প্রাধান্য বেশি, টিউবারকুলার, সিফিলিটিক। মায়াজামটা জানলে সুবিধা হবে কি, এখানে সোরা চুলকানি ফুসফাসটাও হতে পারে। সাইকোটিক সাধারণত বাতজনিত প্রভাবের বেশি, অঙ্গ বিকৃতিও হতে পারে। টিউবারকুলার অর্থাৎ এই কারণে তার ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ ক্ষয় রোগের আক্রমণ হতে পারে। আর সিভিলিটিক আছে, ক্ষত হওয়ার প্রবণতাও এই ওষুধটার মধ্যে আছে। এতটুকু বুঝে গেলাম, এতটুকু বুঝলাম। এখানে আরেকজনের মুখ থেকে আরেকজনে বলার কারণে আমি এতটুকু বুঝলাম। যদি নিজে বের করতে পারতাম এগুলো, তাইলে আমার পক্ষে আরো সুবিধা হতো। এই কথাটা বলতে চাই আমি। এরপরে আমি চারিত্রিক বৈশিষ্ট্য 3 নম্বরে, ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্য, তাও কিন্তু আরেকজনের মুখে ঝাল খাওয়া। তিনি বলেছেন, যেমন ঔষধ পরিচয় বলেছে, অন্য 5টা বই পড়েছে, ঘেটে আমি এখানে উল্লেখ করেছি। এটা যদি বরিকের বই পড়ে আমি ভিন্নভাবে চারিত্রিক বৈশিষ্ট্যটা নিজে অনুধাবন করতে পারতাম, আমি যদি বের করতে পারতাম, তাইলে আমার অধ্যয়নটা সঠিক হতো। সেই সঠিক অধ্যয়নটা করার জন্য এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা আপনি কোনো জায়গার থেকে সংকলন না করে যদি নিজে বরিকের বই পড়ে আপনি বের করতে পারেন আপনার মন মতো, আপনার খেয়ালে হয়তো দেখা গেলে আরও বেশি বের হবে, 5টা বের হবে, 7টা, যে এই 7টা 5টা কথা। এইটা হলো ম্যাটেরিয়া মেডিকা পড়ার আসলে ধাঁচ। মূলত আমরা এভাবে কেউ পড়ি না, সময়ও না থাকে না, ডাক্তারি করব এই জন্য। তবে আমি জিস্ট কথাটা বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, চারিত্রিক বৈশিষ্ট্য কি? এটা একাঙ্গিক পক্ষাঘাত। ম্যাটেরিয়া মেডিকার মধ্যে এই একাঙ্গিক পক্ষাঘাতের ওষুধ আছে। এটা অঙ্গে বাত থাকে, একটা অঙ্গে সাধারণত বাত ডান দিকেই বেশি আক্রমণ করে, পক্ষাঘাতিক একটা ওষুধ। পক্ষাঘাত তো নিশ্চয়ই আপনারা বুঝেন, না বুঝলেও প্যারালাইসিস বুঝবেন, যাতে কোনো সন্দেহ নাই, প্যারালাইসিস শব্দটা চালু আছে। আশঙ্কা পরায়ণতা আর শীত কাতরতা। এটা আশঙ্কা পরায়ণ, শীত কাতর, সে প্রচণ্ড শীতকাতর। নিদ্রাকালে তার অস্থিরতা দেখা দেয়, নিদ্রাকালে ভালো ঘুম হয় না, তার ভিতরে অস্থিরতা আসে। না দাঁড়াইলে দাঁড়ায়া মলত্যাগ করতে হয়, ভালো করে দাঁড়াইলে তার মলত্যাগ হয়। সামনের দিকে ঝুঁকে মলত্যাগ করে নাক্স, পিছনের দিকে ঝুঁকে মলত্যাগ করে ম্যাডোরিনাম, আর এইটা সোজা দাঁড়ায়া মলত্যাগ করলে আরাম পায়। এই ওষুধের পার্থক্যগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে অটোমেটিক, আপনি বুঝতে পারবেন। হাঁচি দিল, চলতে গেল, কাশ দিল, প্রস্রাব নিঃসরণ হয়, অসারে প্রস্রাব বেরিয়ে যায়, প্রস্রাব ধারণ ক্ষমতা বৃদ্ধ বয়সে এটা হয় আর কি। এটাও তার একটা বৈশিষ্ট্য। অত্যন্ত দুর্বলতা, মূর্ছার ন্যায় কাঁপতে থাকে দুর্বলতার কারণে। আর আপনি পড়ে ম্যাটেরিয়া মেডিকা পড়ে আরও বের করতে পারবেন, কোনোটা আরও গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখলে ভালো। এই 4-5টা কথা
আপনি মনে রাখলে মোটামুটি একটা অবস্থায় বুঝতে পারবেন যে আমি কোষ্টিকামটা বলতে পারব। এটা হলো কারণ কি, পোড়া অথবা পানি, গরম পানি দিয়ে যদি দগ্ধ হয়, ফোসকা পড়ে, বা যুদ্ধকালীন যদি ইয়েটি হয়, আগুনের তাপটুপ লাগে, সেই সব কারণে এই রোগ হইতে পারে, ক্ষত হয়ে যেতে পারে। পোড়া ঘায়ের জন্য কস্টিকাম খুব গুরুত্বপূর্ণ। পুরানো ঘাও হলেও এটা ব্যবহার করা যায়। দুঃখ অথবা শোক, রাত্রি জাগরণের কারণেও তার কষ্ট, রোগ উৎপত্তি হয়। উদ্বেগ বা ক্ষত, এটা বসিয়া গিয়া তার অন্য ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ঘুম কম হলে তার রোগ হইতে পারে। কেমন, এইভাবে করে তার রোগের কারণগুলো আমরা মনে রাখবো। তাহলে কজেশন, এটাকে এই পর্যন্ত আমরা 4টা সি শেষ করলাম। এরপরে দেখেন সার্বদৈহিক, ফিজিক্যাল যে কাজটা, ফিজিক্যাল কাজটা যদি আমরা কি সার্বদৈহিক লক্ষণগুলোকে চিনতে হবে। সর্বদেহ ব্যাপিয়া যে সব লক্ষণ, আগেও বলেছি, কালকেও এটার ব্যাপারে কিছু টাচ দেওয়া হবে। শিশুরা দেরিতে হাঁটতে শেখে। হাঁটা কাজটা তো একটা অঙ্গের কাজ না, পায়ের কাজ না, সমস্ত দেহ মিলে হাঁটে। সার্বদৈহিক লক্ষণ, শিশুরা দেরিতে হাঁটতে শেখে। কোষ্ঠকাঠিন্য, মল নিঃসরণ, যখন সে দাঁড়ায় তখন ভালো মল নিঃসরণ করতে পারে। পরিষ্কার আবহাওয়ায় অসুস্থ বোধ করে। পরিষ্কার আবহাওয়ায় সে সুস্থ বোধ করে না, অসুস্থ বোধ। লিগামেন্ট, যেটাকে বন্ধনী বলে, এই সব জায়গায় সে, এই বন্ধনীতে সে সংকোচন, এটা ভালো, এই সংকোচন জায়গাগুলা সে ভালো সংকোচন করতে পারে না, বন্ধনীতে সমস্যা সৃষ্টি করে। দুরারোগ্য, স্নায়ুশুল তার থাকে, মাথা ব্যথা হোক, যেরকম হোক, সোরাজাত যত প্রকার সমস্যা এটা তার মধ্যে দেখা দিতে পারে, এটা দেখা দেয় সাধারণত। এরপরে দেখেন আঙ্গিক, পার্টিকুলার লক্ষণের কথা আমি বলেছিলাম যে আঙ্গিক লক্ষণগুলা কি কি। আঙ্গিক লক্ষণগুলা মধ্যে গোটা তিনেক উল্লেখ করি। সেটা হলো একাঙ্গিক পক্ষাঘাত, এটা একটা অঙ্গে হতে পারে। বৃদ্ধ আঙ্গুল নাড়তে পারে না, অবশ অবশ ভাব। পায়ের শুধু গোছাটা অবশ অবশ ভাব, একটা আঙ্গুলে অবশ, কানের এখানে অবশ অবশ ভাব, এরকম হতে পারে। এটা একাঙ্গিক পক্ষাঘাত বলা হয়। হেজে যাওয়া বা ঘা হওয়া এবং জ্বালাকর ব্যথা, বেদনা, এগুলা তার দেখা দিতে পারে। শুষ্ক কাশি, কেমন, তার সাথে কুচকি স্থানে বেদনা, কাশি দিলে কুচকি স্থানে বেদনা করে, আর অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব পড়ে যায়, এইটাও একটা। এইভাবে আমরা কোষ্ঠিকামকে বুঝতে পারি। মানসিক লক্ষণের যদি আমরা এই বিভেদটা করি, ম্যাট্রিয়া মেডিকা আমি পড়ার ধরনটা দিতেছি, আমি পড়াচ্ছি না, কিন্তু পড়ার ধরনটা এই ধাঁচে করে যদি আপনি মানসিক লক্ষণটা ভিন্নভাবে ভাগ করে নেন, যেখানেই থাকুক, আমি 7 নম্বর দিয়েছি যে এরপরে এর মধ্যে মেন্টাল লক্ষণটা, মেন্টাল আর মোডালিটিটা আলোচনা করবো, 2-1 মিনিটে হয়ে যাবে। মানসিক লক্ষণ সাধারণত চর্মরোগ, চাপা পড়ে তার মানসিক লক্ষণ সমস্যার সৃষ্টি হয়। আগুনে পুড়ে গেলে তার মানসিক অস্থিরতা দেখা দেয়। বিষাদময় থাকে তার মানসিক অবস্থাটা, আশা শূন্য, একটু কিছু হলেই কান্নিয়া ফেলে, পরের দুঃখেও কাঁদে, অত্যন্ত সহানুভূতিশীল। এইভাবে করে ত্রুটিপূর্ণ উচ্চারণ করে, একটা উচ্চারণ করতে গিয়ে আরেকটা এলোমেলো হয়ে যায়। এই মানসিক লক্ষণে এইটা তার ভিতরে দেখা দেয়। তা আমরা এরপরে যেটা হ্রাসবৃদ্ধি, মডালিটি আলোচনা করব, তাও খুব সংক্ষেপে। হ্রাস মানে উপশম। মডালিটির মধ্যে 2টা, একটা হলো হ্রাস আর একটা বৃদ্ধি। ঠান্ডা পানে ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তার এই কমে যায় সব রোগ। গরম বিছানাতে ভালো লাগে, ধৌত করলে ভালো লাগে। আবার দেখেন বৃদ্ধিটা কিসে হয়? বৃদ্ধিটা হয় শুষ্ক ঠান্ডা বাতাসে, কারণ শীত কাতরছে, শুষ্ক ঠান্ডা বাতাসে তার বৃদ্ধি হয়। আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি হয়। উদ্ভিদ অবরুদ্ধ হয়ে গেলে তার বৃদ্ধি হয়। এই হ্রাস বৃদ্ধি যত বেশি জানবেন, আরও বেশি পড়বেন, অনেক জায়গায় আরও বেশি পাবেন। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদের সামনে উল্লেখ করতেছি। এরপরে আমি রিলেশনের কথা বলেছি আরে, সেটা হলো ক্রিয়ানাশক। এই ওষুধটার ক্রিয়ানাশক অ্যাসাফয়েটিডা, কলোসিন, ডালকামারা, গুয়েকাম, নাক্স। এই কথাগুলো যদি মনে রাখি তাহলে সময়কালে কাজে লাগবে। ভুল প্রয়োগ করে ফেলছেন কোষ্ঠিকাম, এখন দিবেন কি?
নাক্সও আছে, গুয়েকাম আছে। যেইটা দিতে হয় নিয়মটা কি, যেইটার লক্ষণে কাছাকাছি পাবেন সেটা দেবেন। অন্ধের মতো খালি নাক্স দিলে এটা ঠিক হয় না। বাতের রুগী দেখা গেল সে তার সমস্যা হয়ে গেছে, সেখানে গুয়েকামের লক্ষণ থাকতে পারে, কিন্তু এই জন্য মেডিসিনটা পড়তে হবে। তার পেট ব্যথা শুরু হয়ে গেল, কলসিন্থের সাথে সম্পর্ক আছে। তার গ্যাস্ট্রিক বেশি হয়ে গেল, অ্যাসাফয়েটিসের সাথে সম্পর্ক আছে। কোনটার সাথে সম্পর্ক বেশি সেইটার সাথে লক্ষণ সাদৃশ করে তারপরে আপনি অ্যান্টিডোটটা দিতে হয়, ক্রিয়ানাশক ঔষধ দিতে হয়। আর আমরা এই আমরা যেই পড়ালেখার জ্ঞানটা আমরা রাখি সেটা হলো একটা ওই নাক্স, সবাই নাক্স দিয়ে দেয়। এইটা অ্যান্টিডোট দেওয়ার নিয়ম না। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, একটার পরে। যেমন এখন না দিচ্ছেন আপনি কোষ্টিকাম, কাজ শেষ হয়েও যেন শেষ হলো না, রয়ে যায়, আরও কিছু কাজ রয়ে গেল। যেমন দুর্বলতা তার যে কাটে না, সেখানে কার্বোভেজ লাগতে পারে। দেখা গেল পেট ব্যথাটা থেকেই গেছে, আগেও ছিল, কোষ্টিকাম দেওয়ার পরে ওই একাঙ্গিক পক্ষাঘাতটা চলে গেছে, কিন্তু পেট ব্যথাটা যায় না, সেখানে কলোসিন্থ লাগতে পারে। চুলকানি রয়ে গেল, শীতকালে তার বাড়ে, সেটা কোষ্টিকামে কভার করে না, তখন দেখা গেল পেট্রোলিয়াম লাগতে পারে, পেট্রোলিয়াম দেবেন। আর কখনোই দেবেন না যেটাকে বিরোধী বলা হয়, অতপক্ষে এতটুকু মনে রাখবেনই, ইনিমিক্যাল যেটাকে বলা হয়, এটা কখনোই আপনি এটা কোষ্টিকামের পর কখনোই অ্যাসিটিক অ্যাসিড দেওয়া যাবে না, কফিয়া দেওয়া যাবে না, ফসফরাস দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। আর সম্পর্কযুক্ত রিলেটিভ কিছু কথা আছে। রিলেশনটা তো বললাম, রিলেটিভের মধ্যে বর্জনীয় রুটি খাইতে নিষেধ করে দেবেন, মাখন, কফি জাতীয় খাদ্য, চর্বি, মাংস, এগুলা সাধারণত বাদ দেওয়া ভালো, ভাজা পোড়া খাওয়াটা বাদ দেওয়া ভালো। চুন, কোষ্টিকাম যাকে দেবেন তাকে চুন দিয়ে পান খাইতে গেলে তার মুখে ক্ষত হয়ে যেতে পারে, কাজে এইগুলা বর্জন করা ভালো। তাকে ঠান্ডা পানি খাইতে উৎসাহ দিবেন, যদিও সে শীতকাতর। আর তুলনা করার জন্য এই ওষুধটার সাথে তুলনা হতে পারে ফসফরাস, সিপিয়া, ক্যালকেরিয়া ফলস, স্ট্যাবিসাগ্রিয়া, প্লাম্বাম মেট, টিউবার, নেট্রাম মিউরা, আর অনেক ওষুধ আছে, তুলনা হতে পারে। মোটামুটি আলোচনা এভাবে করা যেতে পারে। তুলনার একটু 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 ছায়া, তুলনা একদিনে তো শেষ করা যায় না, তুলনার একটু ছায়া আপনাদের আলোচনা করতেছি। সেটা হলো, দেখেন, পক্ষাঘাত অবস্থায় তুলনা করতে যদি যান আপনি কোষ্টিকামের সাথে, কোষ্টিকাম শীতকালীন ঠান্ডায় রোগ ভোগের পর আর ডান দিকে হয়, কিন্তু ডালকামারা ও পক্ষাঘাতিক ঔষধ, ভেজা স্থানে বসবাসজনিত, এবং তারপরে হয়তো কোষ্টিকাম লাগতে পারে। ভেজা অবস্থায় ভিজিয়া গেলে যেটা হয়, তাহলে ডালকামারার অবস্থা আছে। অ্যানাকার্ডিয়ামেও কিন্তু প্যারালাইসিস আছে। হাঁটু ও মেরুদণ্ড রোগের সাথে কোনো অঙ্গের যদি এই অবস্থাটা হয়, কোনো অঙ্গের, সেখানে অ্যানাকার্ডিয়াম লাগতে পারে। কেমন, কোকিউলাসের মধ্যেও এই চরিত্র বর্ণনাটা আছে। কোমরে পক্ষাঘাতে যদি দরকার হয়, সেখানে কোষ্টিকাম দিলে কাজ হয় না, সেখানে কোকিউলাস ইন্ডিকা লাগতে পারে। সে সঙ্গে পায়ে ভীষণ দুর্বলতা থাকে। এই জাস্ট একটু এতটুকু মনে রাখলে হবে, পায়ে ভীষণ দুর্বলতা আর কোমরে ব্যথা থাকে। জেলসিমিয়ামের চোখের পাতায় পক্ষাঘাত, চোখ পাতাটা ঝুলে পড়ে, এটা সবচেয়ে বেশি জেলসিমিয়ামের মধ্যে। প্লাম্বামের মধ্যে পক্ষাঘাত আছে, কিন্তু পার্থক্যটা কি, ওই যেই স্থানে পক্ষাঘাত হয় সেই স্থানটা শুকিয়ে যায়। আমি একটা রুগী পাইছিলাম, হাতের বাহুটা শুষ্ক, আর কোনো জায়গায় কোনো সমস্যা নাই, হাতের বাহু শুষ্ক। এইসব জায়গায় প্লাম্বামের কাজ আছে। ব্যারাইটাকার মস্তিষ্কে যদি দুর্বল থাকে, দুর্বলতার জন্য পক্ষাঘাত, আবার গলার স্বরটা পক্ষাঘাতিক অবস্থা, কথা বলতে পারে না, সেই সব ক্ষেত্রে সাধারণত ব্যারাইটা কার্ভের লক্ষণ আসলে ব্যারাইটা কার্ভ। এইভাবে করে একটা ওষুধের সাথে তুলনা করিয়া, যে কোনো একটা ওষুধ ধরবেন, তুলনা করে আপনি ওষুধগুলো যদি পড়তে পারেন, তাইলে সবচেয়ে ভালো আপনি ভূমিকা নিতে পারবেন। আশা করি যে আমার এই আলোচনার থেকে ম্যাটেরিয়া মেডিকা পড়ার যে একটা ধারা, এইটা আপনি অবশ্যই হয়তো বুঝতে পারতেছেন এবং ওই ধারায় আলোচনা করবেন। ম্যাটেরিয়া মেডিকা একটা অ্যাক্সিডেন্ট। আপনি একটা আগের ক্লাসে, আগের বেসিক কোর্সে আমি বলছিলাম যে একটা দুর্ঘটনা ঘটলে যেমন আমার স্মৃতিপটে জেগে থাকে, কোনোদিন ভুলি না, ছোটোবেলার দুর্ঘটনা, ছোটোবেলার অ্যাক্সিডেন্ট, কত কাহিনী আছে জীবনের, কোনোটা ভুলে যায় না, বই পুস্তক পড়া লাগে না। ঠিক তেমনিভাবে ম্যাটেরিয়া মেডিকাও যদি এক একটা ঔষধকে একটা অ্যাক্সিডেন্টের পটভূমিতে আপনি চিন্তা করেন,
যে একটা মানুষের জীবনে এতগুলা ঘটনা, ওটাকে নিজে উপলব্ধি করেন, অন্তরে গেঁথে নেন, তাইলে দেখবেন আপনি অবশ্যই ম্যাট্রিয়া মেডিকার ঔষধগুলোকে মনে রাখতে পারবেন আশা করি। এই কথা বলে আমি আজকের আলোচনা এইখানেই শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন। আগামী ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন এই আশা করে আমি আমার আলোচনা সেখানেই শেষ করছি।